সংগ্রামী জনতা, মানিকগঞ্জবাসী এবং সারা বাংলাদেশের যেখান থেকে এই সাধারণ শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সবাইকে আমি বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে আমাদের কি করণীয়, শেখ হাসিনা কি ভাবছে এবং ভবিষ্যতে শেখ হাসিনা কি করতে পারে এবং আমাদের সফলতার পেছনে আর কত পথ বাকি, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি এই কারণে যে আজকে আমি রাত্রেই আন্দোলনে যোগদানের জন্য আসতে চেয়েছিলাম, কিন্তু আসতে পারি নাই। আমার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। আমার বাসায় রেগুলার ডিবি এবং বিভিন্ন পুলিশের অভিযান পরিচালনা করার কারণেই 18 তারিখের আন্দোলনের পর আমি বাধ্য হয়েছে এলাকা ছেড়ে দূরে থাকতে। যারা 18 তারিখ পর্যন্ত এবং 19 তারিখ পর্যন্ত আন্দোলনে ছিলেন, তারা এদেশে প্রথম যারা রিস্ক নিয়েছেন এবং এই আন্দোলনকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এখন আমজনতার সম্পৃক্ততা সেটাকে আরও বেগবান করেছে। বর্তমান বাংলাদেশে আমরা যেভাবে সাধারণ জনগণ আন্দোলনটিকে দেখছি এবং শেখ হাসিনা প্রতিনিয়ত তার বুদ্ধিভিত্তিক বা থিঙ্ক ট্যাঙ্ক এবং ভারতের অনুগত যেসব বাহিনী রয়েছে, সেই সব বাহিনীর পরামর্শ এবং তাদের কার্যক্রমের মাধ্যমে এই আন্দোলন দমানোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা ভাবছি যে আমরা গণজমায়েত করবো, আমরা লক্ষ লক্ষ লোকের মিছিল করব এবং এর মাধ্যমে পতন ঘটবে। না, শেখ হাসিনা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং সেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং তার আত্মবিশ্বাস হচ্ছে যে শেষ পর্যন্ত তিনি উইন করবেন এবং তিনি যদি পরাজিত হন তাহলে একটা রক্তক্ষয়ী অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। এই মুহূর্তে আন্দোলনে আমরা কুমিল্লাতে দেখেছি, আমরা নারায়ণগঞ্জে দেখেছি, আমরা আজকে মুন্সিগঞ্জে দেখলাম যে নিরীহ নিরস্ত্র জনগণের সংখ্যা অনেক, কিন্তু 20-25 জন 30 জন ছাত্রলীগ যুবলীগ যারা পেশাগত সন্ত্রাসী, তাদের কাছে আমরা টিকতে পারছি না। এই 5 থেকে 7 জন ধারালো অস্ত্রধারী পেশাগত সন্ত্রাসী যাদের প্রোটেকশন দেয় পুলিশ, বিজেপি, এবং তাদের সামনে থেকে তারা সাধারণ ছাত্রছাত্রীর উপর আক্রমণ করে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। 18 তারিখে আমাদের যেই মিছিলে আক্রমণ হয়, সেখানেও আমরা মাত্র হাতে গোনা 5-6 জন আওয়ামী সন্ত্রাসী আমাদের উপর আক্রমণ করে এবং সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। কিন্তু যদি তারা আক্রান্ত হতো, আমরা যদি পাল্টা আক্রমণ করতাম, তাহলে অবশ্যই পুলিশ তাদেরকে সহযোগিতা করত। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কার পক্ষে? বাংলাদেশের যেখানে 99% লোক বর্তমানে আওয়ামী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পতনের অপেক্ষায় রয়েছে এবং আন্দোলনে যোগদান করেছে, সেখানে সেনাবাহিনী এই রক্তক্ষয়ী 200-250 প্রাণ যারা ঝরে গেছে, এখানে 1000-এর উপর হবে মূলত, এই প্রাণ ঝরে যাওয়ার পেছনে যদি সেনাবাহিনী চেষ্টা করতো, তাহলে এই বিনা রক্তপাতে বাংলাদেশে এই সরকার পতন করতে পারত এবং জনগণের বিপ্লবী সরকার বা জনগণের দাবির সরকার প্রতিষ্ঠিত হতে পারত। আজকে পর্যন্ত যখন মানুষ রাস্তায় নেমেছে এবং জনগণের যে প্রত্যাশা, 99% মানুষের মতামতকে উপেক্ষা করে সেনাবাহিনী জনগণের পক্ষে কোনো কাজ করতে পারছে না এবং এই স্বৈরাচারী হাসিনার বিপক্ষে দাঁড়াতে পারছে না, তার মানে আপনাকে ধরেই নিতে হবে এই সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। এবং সে কালকেও সেনা প্রধানের যে মিটিং হয়েছে, সেখানে বলছে যে শেখ হাসিনার সাথে আলোচনা করা জানাবেন। আজকে আমরা রাস্তায় আন্দোলন করছি, সেই আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা গণভবনে নিশ্চিন্তে বসে বসে তার কর্মপরিকল্পনা পরিচালনা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চাটুগর যেই দালাল শিক্ষক রয়েছে তাদের সাথে মিটিং করছেন। আপনি কি মনে করছেন তার এই নিরাপত্তার পেছনে কারণ কি? আপনার এই 5 লক্ষ লোক এখানে জমায়েত হন, তাতে শেখ হাসিনার কিচ্ছু যায় আসে না, কিন্তু এই 5 লক্ষ লোক নিয়ে আপনি গণভবনের দিকে মার্চ করেন, সেনাবাহিনী আপনার বুকে গুলি চালাবে। এবং এই নিশ্চয়তা শেখ হাসিনা পেয়েছে বলেই আজকে তিনি নতুন কর্মসূচি দিয়েছেন। ওয়ার্ডে ওয়ার্ডে সব জায়গায় যখন ছাত্রলীগ যুবলীগ জমায়েত হচ্ছে, তার মানে তারা নতুন পরিকল্পনা করছে। অর্থাৎ আপনি যদি এই দেশে সফল হতে চান, তাহলে এই ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী অবস্থার মধ্যেই যেতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি এইভাবেই লোক জমায়েত করতে থাকবো? 2 লাখ, 4 লাখ, 5 লাখ? না। আমরা প্রথম দিন নেমেছি, মার খেয়েছি, পিছু হটেছি, দ্বিতীয় দিন লাঠি বাঁশ নিয়ে নেমেছে। পরবর্তীতে কি? পরবর্তীতে এই আন্দোলন যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে আপনি প্রতিদিন রাস্তায় সাধারণ লোক নিয়ে নামতে পারবেন না। 1 মাস 2 মাস স্টে করলে এই আন্দোলন এভাবে থাকবে না। অর্থাৎ শেখ হাসিনা নতুন নতুন পরিকল্পনা করবে, আপনাকে ঘরে ঘরে থেকে ধরে নিয়ে আসবে, আপনাকে ধরে নিয়ে গুম করে ফেলবে। রাতের অন্ধকারে ভারত থেকে বিমান আসবে, প্রতিদিন 100-200 করে, ট্রেনে করে, বিমানে করে ধরে ধরে এদেরকে বাইরে পাঠিয়ে দেবে, অথবা যে সামরিক হাসপাতাল নামে
র্যাবের যে একটা আয়না ঘর রয়েছে সেখানে আপনাকে পাঠিয়ে দেবে, সেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন না। তো প্রতিদিন 100, 150, 200 করে যদি গুম করতে থাকে তাহলে আপনি কয় মাস দেখবেন? শেখ হাসিনা যদি আজকেও নিশ্চয়তা পায় যে 5,000 থেকে 10,000 লোক বা 20,000 লোককে খুন করলে, গুম করে ফেললে পরের দিনে আন্দোলন দমে যাবে, তার গদি সিকিউর হবে, সে এটা করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এই মুহূর্তে ছাত্রলীগ, যুবলীগ যতটা কোণঠাসা হচ্ছে, তারা পুনরায় আবার শক্তি অর্জন করবে, তারা পুনরায় ফিরে আসবে। হয়তো পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে রাতের অন্ধকারে বিমান করে অস্ত্র আসবে, সেই অস্ত্র চলে যাবে এই আওয়ামী গুন্ডা পান্ডাদের হাতে। তাহলে আপনার আমার অবস্থান কি? এখন থেকেই যদি আমরা পূর্ণ প্রস্তুতি নিতে না পারি, আমরা এখন থেকেই যদি এই আন্দোলনের গতিমুখ কোন দিকে যেতে পারে সেই গতিপথ অনুযায়ী আমরা আমাদের প্রস্তুতি নিতে না পারি, তাহলে বাংলাদেশ যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ জয়ী হবে না। এমনিই আমাদের বাঙালি এবং ভারতবর্ষের ইতিহাসে আমাদের পরাজয়ের ইতিহাস বরাবরই রয়েছে। সেখানে আমরা এই আর্যরা অনার্য জাতি দ্বারা বারবার নির্যাতিত, নিপীড়িত, শাসিত এবং শোষিত হয়েছি। তো আজকে আমাদের বাংলাদেশে নতুন করে পরিকল্পনা করতে হবে। আমাদেরকে ইউনিট ভিত্তিতে, অর্থাৎ আন্দোলনে 5,000 লোক থাকলে আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু যারা যুবলীগ, ছাত্রলীগ যারা আক্রমণ করছে তারা একে অপরকে চেনে। অর্থাৎ তারা যখন একত্রে আক্রমণ করছে, আমাদের মধ্যে প্রচুর পরিমাণ সাধারণ মানুষ রয়েছে যারা অস্ত্র চালাতে পারে না, যারা লাঠির সামনে দাঁড়াতে পারে না, যারা লাঠি ব্যবহার করতে পারে না। এরা যখন মার খাচ্ছে, বাকিরা যারা প্রোটেস্ট করবে তারাও চলে যাচ্ছে। তাই আমাদেরকে কয়েক দফায় এর প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে হবে যে কোনো কিছুর মূল্যে যার যা কিছু আছে তা নিয়েই প্রস্তুত থাকতে হবে, যে কোনো ধরনের প্রস্তুতি। এবং এটি পাড়া মহল্লায় ইউনাইটেড হতে হবে, গ্রুপ করতে হবে। আমাদের ফেসবুক বন্ধ করে দিলে, ইন্টারনেট বন্ধ করে দিলে আমরা কীভাবে ইউনাইটেড হব? কারণ এই স্বাধীনতা আন্দোলন আপনাদের এত সহজ নাও হতে পারে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসে এটির পতন নাও ঘটতে পারে। সেটি যদি দীর্ঘমেয়াদী আন্দোলন হয়, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি কী হবে সেটি এখন থেকে আমাদের ভাবতে হবে। আর আমরা কারো উপর নির্ভরশীল হয়ে এই আন্দোলন করব না। তাই আমরা আমাদের বাংলাদেশ একদিকে, আওয়ামী লীগ আরেকদিকে। আমরা আর একটা বার বলতে চাই, যারা নেতারা এখন কয়েকজন নেতা ছাড়া ছাত্রলীগ, আওয়ামী লীগের সাথে আর কেউ নেই, যারা অতি উৎসাহিত হয়ে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এখনও, যারা এই 15 বছরে আওয়ামী লীগ থাকা সত্ত্বেও নিজের পেটের ভাত জোগাড় করতে পারে নাই, এই শুয়োরের বাচ্চারা এখনও আওয়ামী লীগের পক্ষে এসে মানুষকে হত্যা করে, মানুষকে মারতে চায়। আরে বেটা, তোর যে নেতা সে তো 5 কোটি 50 কোটি টাকা কামিয়ে গেছে, তুই কি কামিয়েছিস? তোরে তো কুত্তার মতো ব্যবহার করছে, একবেলা খাবার দেয়, তুই খাবার তো তুই রাস্তায় যদি ভিক্ষাও করতে তার চেয়ে বেশি খাবার তুই পেতি, মানুষদেরকে খাওয়াইতো। কিন্তু যদি মানুষকে আঘাত করেই, মানুষকে তোর জবাই করে তোর ভাত খাইতে হয়, তোর রিজিক তো আল্লাহ উঠিয়ে নিয়েছে। তো ওই আওয়ামী লীগের পেছনে না থেকে তুই নিজে কিছু করে খাওয়ার চিন্তা কর। এদেশের মানুষ থাকবে, এদেশের মানুষের রোডসে থেকে যখন আওয়ামী লীগ উঠে গেছে, এদেশের মানুষের জনমতের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ চলে গেছে, সেই আওয়ামী লীগ এই মাটিতে আর কোনো দিন এক্সিস্ট করবে না। কিন্তু রক্তপাত কতটা হবে সেটার উপর নির্ভর করছে। যারা এখনও আওয়ামী লীগের এই পৈশাসিক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা এখনও সরে যান নাই, তারা অতি দ্রুত আওয়ামী লীগের এই পৈশাসিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যান। কিন্তু যারা এরপরও সাধারণ মানুষের রক্ত ঝরাবে, জীবনহানি করবে, কিন্তু একটা সময় তাদের কিন্তু এই জীবনহানি ঘটানোর জন্য, রক্তাক্ত বাংলাদেশ তৈরি করার জন্য তাদেরকে প্রতি ফোঁটা রক্তের কিন্তু পাই পাই করে শোধ বুঝিয়ে দিতে হবে। সবাইকে, মানিকগঞ্জবাসী এবং সারা বাংলাদেশে যারা যেখানে এই বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত, এবং আমরা খুব শীঘ্রই বিপ্লবী ভোরের দেখা পাবো এবং বিপ্লবী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। কোনো আজে বাজে মহিলা, আমাদের কোনো প্রস্টিটিউট, কোনো গায়িকা, নায়িকা, এদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আর এই দেশে কোনো দিন সম্ভব না। কোনো ঋণ খেলাপি, কোনো বাজে লোক, সদরঘাটের কুলি, অমুক জায়গার খুনি, এইসব কোনো রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়নের মাধ্যমে কোনো এই চাটুকর, কোনো দালাল, কোনো এই গুন্ডা পান্ডাদেরকে এই দেশে আর রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। বিপ্লবী সরকার নতুন দেশের আন্দোলন গড়ে তুলবে। সবাইকে প্রস্তুতি নিয়ে যে কোনো, বা মানিকগঞ্জে আমার বিশ্বাস প্রতিটা থানায় থানায় বেশি না 10 থেকে 15 জন আওয়ামী লীগের গুন্ডা পান্ডাকে যদি আমরা প্রতিহত করতে পারি, আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদেরকে যদি আমরা নির্মূল করতে পারি, তাহলে বাংলাদেশ অতি শীঘ্রই তাদের স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করবে। সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। এবং যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আমরা একজন ভাইও যদি আবার অ্যারেস্ট হয়, একজন ভাইও যদি আক্রান্ত হয়, তাহলে প্রস্তুতি নিতে হবে যারা আক্রান্ত করেছেন, যারা আক্রমণ করেছেন তাদেরকে কিভাবে প্রতিহত করা যায়। পরিকল্পনা করুন, প্রস্তুতি নিন।
আক্রমণ করুন। আক্রমণ যদি হয় তার প্রতিঘাত করতে হবে, আঘাত যদি হয় সেখানে প্রতিঘাত করতে হবে। জেগেছে দেশের সাধারণ জনগণ, সাধারণ ছাত্র জনতা সকলে একত্রিত হয়ে এই বাংলাদেশকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ। মানিকগঞ্জকে আমরা আওয়ামী মুক্ত ঘোষণা করলাম। মানিকগঞ্জের 3 সংসদ সদস্যকে অবৈধ ঘোষণা করলাম। মানিকগঞ্জের এসপি, ডিসি, জেলা জজ এদেরকে বিপ্লবী যে সরকার, বিপ্লবী যে জনগণ, তাদের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। যারা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে তাদেরকে কোর্টে আনার সাথে সাথে নিঃশর্ত জামিন প্রদান করতে হবে। এবং যদি এটি করা না হয় তাহলে মানিকগঞ্জের যেসব প্রশাসন এই আওয়ামী লীগ দালালের পক্ষে কাজ করছেন এবং ভারতের রয়ের সাথে যাদের সংযুক্ত রয়েছে, আমরা জানি মানিকগঞ্জের প্রধান কিছু জায়গায় বিচারক সহ অনেকেই এর সাথে জড়িত রয়েছে, আমাদের কাছে তার অকাট্য প্রমাণ রয়েছে। আমরা উপযুক্ত সময়ে তাদের বিরুদ্ধেও আদালত বসাবো। রাত 12টায় আদালত বসানো হবে, ভোর 6টার আগে তাদের রায় কার্যকর করা হবে। অতএব সবাইকে এই বিপ্লবী সরকারের পক্ষে কাজ করার জন্য এবং সমন্বয়দের সাথে সমন্বয় করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। মানিকগঞ্জ আওয়ামী দুঃশাসন মুক্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।